তুমি কি 2027-এর মাধ্যমিক পরীক্ষার্থী? তোমরা কি প্রশ্ন দেখেছো? মাধ্যমিক পরীক্ষায় যে প্রশ্ন এসে থাকে 10 বছরের প্রশ্ন কি বিশ্লেষণ করেছো? যদি করো তাহলে বুঝতে পারবে তোমাদের কোন চ্যাপ্টার থেকে কিভাবে প্রশ্ন এসে থাকে, একইভাবে পরীক্ষার প্রশ্নের ধাঁচটা কি হয়ে থাকে, একইভাবে তোমরা কোন কোন পার্টগুলো থেকে বেশি বেশি প্রশ্ন পাবে সেই সম্পর্কে একটা কংক্রিট ধারণা তৈরি হয়ে যাবে। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে 2017 থেকে 2026 পর্যন্ত মধ্যশিক্ষা পর্ষদের বিগত বছরে যে যে প্রশ্নগুলো মাধ্যমিক পরীক্ষায় এসেছে এই প্রত্যেকটা সালের প্রশ্ন ধরে আমি তোমাদেরকে এমসিকিউ টাইপ, একইভাবে অতি সংক্ষিপ্ত প্রশ্ন, তার মধ্যে শুদ্ধ অশুদ্ধ বা শূন্যস্থান পূরণ বা দু এক কথায় উত্তর, একইভাবে বাম দিকের সঙ্গে ডান দিক মেলানো, এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমাদের জানিয়ে দেব। এর পাশাপাশি এই আলোচনার সঙ্গে সঙ্গেই তোমরা মাধ্যমিক পরীক্ষায় উত্তর কিভাবে লিখবে এবং সেখান থেকে পুরো নাম্বারটা তোমরা কিভাবে তুলে আনতে পারবে তা এই ভিডিওতে একদম স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তোমরা অবশ্যই ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আর যারা এই চ্যানেলে এখনো নতুন আছো তারা অবশ্যই এই জিও ফান্ডা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ তোমাদের জন্য আমি ভূগোল সংক্রান্ত প্রতিনিয়ত ভিডিও নিয়ে উপস্থিত হই, যেই ভিডিওগুলো তোমাদের পরীক্ষা বা তোমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগবে। চলো তাহলে আর দেরি না করে আজকের এই ভিডিওটা আমরা শুরু করছি। বন্ধুরা, আজকের এই ভিডিওটা কিন্তু একটু লম্বা হবে, প্রথমেই তোমাদের বলে নিচ্ছি। তার কারণ দেখো 2017 থেকে একদম 2026, তাই বুঝতেই পারছো অনেকগুলো সালের ব্যাপার। এখানে 9টা সাল, কারণ তার মাঝে 2021-এ আমাদের মাধ্যমিক পরীক্ষা হয়নি, কারণ কোভিড পরিস্থিতির জন্য পরীক্ষা বন্ধ ছিল। তাহলে এখানে 9 বছরের আমি টোটাল এখানে যা যা প্রশ্ন এসেছে প্রত্যেকটা এখানে এমসিকিউ টাইপ এবং এসএকিউ টাইপের যা যা প্রশ্ন আছে সব কটার উত্তর জানিয়ে দেব। তোমরা অবশ্যই এই ভিডিওটাকে এই 2027-এর মাধ্যমিক পরীক্ষা দেওয়ার আগে ভালো করে দেখে নাও, ভালো করে দেখে কোশ্চেনের প্যাটার্নগুলো বোঝার চেষ্টা করো, তাহলেই তোমরা এখানে আমাদের শর্ট কোশ্চেন যা যা এসে থাকে এমসিকিউ টাইপ বা আমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্ন, এই প্রত্যেকটা কোশ্চেনের উত্তর সঠিকভাবে দিয়ে আসতে পারবে। চলো তাহলে একদম প্রথমে আমরা 2017 সালের প্রশ্নটা দেখে নেব। এখানে 2017, 18, 19, 20 এইভাবে পরপর আলোচনা চলবে। তাহলে 17 সালের প্রশ্নটা আমাদের প্রথম দেখে নেব আমরা। তাহলে 17 সালে দেখতে পাচ্ছ এখানে নিউ সিলেবাস, আমাদের এখন যে সিলেবাস চলছে এই সিলেবাস ধরেই এই প্রশ্নটা আছে। এখানে আমরা চলে যাচ্ছি আমাদের বিভাগ ক, এমসিকিউ টাইপ। এই এমসিকিউ টাইপের প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ, ভালো করে দেখো। তাহলে এখানে একদম প্রথম প্রশ্ন আছে, যে প্রক্রিয়ায়, ভালো করে বুঝবে তারপরে উত্তরগুলো করার চেষ্টা করবে, যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের উপর কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাকে বলে এখানে বহির্জাত প্রক্রিয়া। এরপরে দ্বিতীয় প্রশ্ন, লবণযুক্ত শিলাস্তরের উপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হলো দোবন ক্ষয়। এরপরে 3 নম্বর, হেটারোস্ফিয়ারের উচ্চতম স্তরটি হলো হাইড্রোজেন স্তর। এরপরে 4 নম্বর, যে যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয় সেটা হচ্ছে হাইগ্রোমিটার। এরপরে দেখো 1-এর 5-এরটা, এখানে এল নিনোর প্রভাব দেখা যায় প্রশান্ত মহাসাগর। এরপরে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব যখন সবচেয়ে কম থাকে তখন যে জোয়ারের সৃষ্টি হয় তাকে বলে পেরিজি জোয়ার। এরপরে এখানে কম হলে পেরিজি আর বেশি হলে অ্যাপোজি। এরপরে বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতিগুলি হলো, এখানে ভালো করে দেখো পদ্ধতিগুলি কি কি দেওয়া আছে। বর্জ্যের পুনর্ব্যবহার, বর্জ্যের পুনর্নবীকরণ, বর্জ্যের পরিমাণগত হ্রাস। তোমরা কখনো এই প্রথম একটা দুটো দেখে উত্তর করে দেবে না, এক্ষেত্রে সবকটা দেখবে। তার কারণ দেখো ঘয়ের দাগে দেওয়া আছে সবগুলিই প্রযোজ্য, তাহলে এখানে ঘয়ের উত্তরটা ঠিক হয়ে যাচ্ছে। এরপরে চলে আসছি 1-এর 8, এখানে ভারতের নবীনতম রাজ্যটি হলো তেলেঙ্গানা। এরপরে উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে যে ধূলিঝড় দেখা যায় ক্ষয়েরটা আঁধি। ভারতের মৃত্তিকা সংরক্ষণে গৃহীত একটি পদ্ধতি, এখানে জলসেচ আছে, ঝুম চাষ আছে, ফালি চাষ আছে, পশুচারণ, এখানে ফালি চাষ।
বাদবাকিগুলো কোনোটাই মৃত্তিকা সংরক্ষণ করে না। বিশেষ করে ঝুম চাষ এবং পশুচারণ, এই দুটোই কিন্তু মৃত্তিকা ক্ষয়ের জন্য দায়ী। এরপরে ভারতে জোয়ার উৎপাদনে প্রথম স্থানাধিকারী রাজ্যটি হলো, এখানে যে চারটে আছে তার মধ্যে মহারাষ্ট্র। ভারতের সিলিকন ভ্যালি বলা হয় এখানে বেঙ্গালুরু। ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথটি হলো এখানে 7 নম্বর জাতীয় সড়কপথ, এখন যেটা NH44। এরপরে 14 দাগের দেখো, এখানে 15 মিনিট ইন্টু 15 মিনিট অক্ষাংশ ও দ্রাঘিমাগত বিস্তারের ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের সংখ্যা সূচক স্কেল RF হলো এখানে 1:50,000। এরপরে আমরা বিভাগ ক্ষয়ে চলে যাব। এখানে নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে অ লিখতে বলা হয়েছে। তাহলে বারখান বালিয়াড়ি থেকে শিব বালিয়াড়ি সৃষ্টি হয়, এটা শুদ্ধ। কারণ এখানে যে আমাদের অর্ধচন্দ্রাকার যে বারখান বালিয়াড়ি সৃষ্টি হচ্ছে, মাঝ বরাবর বায়ু প্রবাহিত হয়ে এখানে শিব বালিয়াড়ি সৃষ্টি হচ্ছে। এরপরে ওজোন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা, এটাও শুদ্ধ। এরপরে ভূমধ্যসাগরীয় অঞ্চলে সাধারণত গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয় না, এটা শীতকালে বৃষ্টিপাত হয়, এটা অশুদ্ধ। এরপরে সূর্য, চাঁদ ও পৃথিবীর সরলরৈখিক অবস্থানকে সিজিগি বলে, এটা শুদ্ধ হয়ে যাচ্ছে। ভারতের অধিকাংশ ধান শীতকালে রবি শস্য হিসাবে চাষ করা হয়, এটা অশুদ্ধ হয়ে যাচ্ছে। এরপরে ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য হলো পশ্চিমবঙ্গ। এখানে বিহার হচ্ছে সর্বাধিক জনঘনত্বপূর্ণ, তারপরে পশ্চিমবঙ্গ, সুতরাং এটা অশুদ্ধ হয়ে যাচ্ছে। এরপরে আমরা দেখব পরেরটা, উপগ্রহ চিত্রে বিভিন্ন প্রতীকের সাহায্যে ভৌগোলিক বৈশিষ্ট্যগুলি বোঝানো হয় না, এটা আমাদের ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে বিভিন্ন প্রতীকের সাহায্যে বোঝানো হয়, তাহলে এটা অশুদ্ধ হয়ে যাচ্ছে। এরপরে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে। এবারে দেখো, এই যে উত্তরগুলো করছো, এখানে বিভাগ কয়ের ক্ষেত্রে কোশ্চেনের দাগ নাম্বার দাও, দিয়ে তারপরে এখানে ক খ গ ঘ যেটা ঠিক হচ্ছে সেই দাগ নাম্বার বসিয়ে যে উত্তরটা হচ্ছে সেই উত্তরটা লিখে দাও, এটা অবশ্যই করবে। আর যদি কেউ মনে করো সময় পাচ্ছ, সেক্ষেত্রে পূর্ণ বাক্য লিখে তারপরে উত্তর লিখতে পারো, কিন্তু কখনোই তুমি এই দাগ নাম্বারটা দিয়ে শুধুমাত্র ক খ গ ঘ এই বিষয়টা করো না। তার কারণ এখানে উত্তরটা লিখে দিলে পরীক্ষক যিনি খাতা দেখছেন তার ক্ষেত্রেও সুবিধা হয়। কারণ অনেক সময় ধরো তিনি যদি কোনোভাবে অন্যমনস্ক হয়ে যান, তাহলে সেক্ষেত্রে ধরো সেই অপশনটা হয়তো তিনি খেয়াল করলেন না, সেক্ষেত্রে যদি উত্তরটা লেখা থাকে তাহলে তিনি বুঝতে পারবেন হ্যাঁ এটাই ঠিক আছে। তাহলে এখানে শুধুমাত্র ক খ গ ঘ দিলে অনেক সময় ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। একইভাবে তোমাদের ক্ষেত্রেও দেখবে অনেক সময় এইটা লিখতে দিয়ে কোনো একটা লিখে ফেললে, সেক্ষেত্রে যখন উত্তরটা লিখবে সেখানে কারেকশন হওয়ার সম্ভাবনা থাকে। একইভাবে এই দাগগুলোর ক্ষেত্রেও এখানে প্রত্যেকটা দাগ নম্বর বসাও, তারপরে শুদ্ধ অশুদ্ধ যেটা যা হবে এবং এখানে ইনস্ট্রাকশন যা দেয়া থাকবে সেই অনুযায়ী করার চেষ্টা করবে। চলো তাহলে এখানে আমরা করে নেব। তাহলে প্রথম আমার 2-এর এখানে একেরটা, বিভিন্ন ধরনের বহির্জাত শক্তির দ্বারা ভূমিভাগের সমতলীকরণ ঘটলে তাকে বলে এখানে পর্যায়ন, তাহলে আমরা লিখে দেব পর্যায়ন। এরপরে আমরা পরেরটায় চলে যাব। তাহলে এখানে পরেরটা আমাদের কি আছে দেখো, এখানে হিমবাহ ও জলধারা বাহিত নুড়ি, বালি, কাঁকড় ইত্যাদি সঞ্চিত হয়ে যে দীর্ঘ সংকীর্ণ আঁকা বাঁকা শৈলশিরার মতো ভূমিরূপ সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে এস্কার। এরপরে আমরা পরেরটা দেখব। দেখো, কোন স্থানের উষ্ণতা বৃষ্টিপাত লেখচিত্রে উষ্ণতার রেখাটি বৎসরের মধ্যভাগে নিম্নমুখী হলে স্থানটি দক্ষিণ গোলার্ধ। যদি উত্তল প্রকৃতির হয় তাহলে এটা উত্তর গোলার্ধ, এটা উত্তর গোলার্ধ। আর যদি সেটা অবতল হয় তাহলে অবশ্যই দক্ষিণ গোলার্ধ, এটা মাথায় রাখবে। এর কারণ হচ্ছে কি, আমাদের সূর্যের উত্তরায়ণ চলে এই মাঝের সময়টা, সেই জন্য উত্তর গোলার্ধ এখানে উষ্ণতা বেশি থাকে, আর এখানে দক্ষিণায়নের সময় বুঝতেই পারছো সেই অনুযায়ী আমাদের চেঞ্জ হয়ে যাচ্ছে। পৃথিবীর ড্যাশ বলের প্রভাবে গৌণ জোয়ার সৃষ্টি হয়, তাহলে এখানে কেন্দ্রাতিক বল, কেন্দ্রাতিক বলের প্রভাবে গৌণ জোয়ার সৃষ্টি হয়। এরপরে শীতাতপ নিয়ন্ত্রক যন্ত্র এয়ার কন্ডিশনার ব্যবহারের ফলে বায়ুমণ্ডলে সিএফসি গ্যাস নির্গত হয়, তাহলে এখানে ক্লোরিন বা সিএফসি এটা লিখে দেব। এরপরে দেবপ্রয়াগে ভাগীরথী ও ড্যাশ নদীর মিলনে গঙ্গা নদীর সৃষ্টি হয়েছে,
তাহলে এখানে অলকানন্দা। এর পরেরটা দেখো, এখানে ড্যাশ শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার, কোয়েম্বাটোর। এরপরে আমরা দু একটি কথায় উত্তর দেখে নেব, এখানে 6টা। এখানে আরো একটা বিষয় তোমাদের বলে নেওয়া, তোমরা যখন পরীক্ষায় উত্তর করবে, এখানে মেনলি বিভাগ ক্ষয়ের দাগে তোমরা অবশ্যই এখানে 2-এর দাগে যতগুলো থাকবে, এখানে 2-এর 1-এ ধরো 7টা আছে, 2-এর 2-এ আছে এখানে 7টা, 2-এর 3-এ আছে 8টা, তাহলে এই প্রত্যেকটা দাগের যতগুলো থাকবে সব কটারই উত্তর করে আসবে। তার কারণ কোনো একটা ধরো তোমাদের ভুল হয়ে গেল, সেক্ষেত্রে পরেরটা যদি ঠিক হয় তাহলে সেই জায়গা থেকে তোমরা নাম্বার পেয়ে যাবে এখানে। কারণ কোশ্চেনের দাগ নাম্বার দিয়ে শুধুমাত্র উত্তরটা লেখার জন্য তোমাদের এমন কিছু সময় হেরফের হবে না। তাহলে সেই জায়গায় তোমরা অবশ্যই এই উত্তরগুলো করে এলে, কোনো একটা যদি কোনোভাবে ভুল হয়ে যায়, ধরো তুমি জানো একরকম ভাবে কোনো একটা বইতে দেখেছো, এবারে যিনি কোশ্চেন সেট করেছেন তার তার মনে হয়েছে হয়তো সেই উত্তরটা ঠিক নয়, তারা অন্যভাবে উত্তরটা দিয়েছেন। এবারে তখন দেখা গেল তোমার ওইটা ভুল হয়ে গেল। এবার তুমি সেটা জেনেই গিয়েছিলে হয়তো এটা আমার ঠিক হবে, কিন্তু বাস্তবে সেটা ভুল হয়ে গেল, তখন তুমি নাম্বারটা তোমার কমে যাবে। সেই জন্য তোমরা অবশ্যই এই শর্ট কোশ্চেনগুলোর ক্ষেত্রে কোনোটা ছেড়ে আসবে না, সব কটারই উত্তর করে আসবে। এরপরে চলো, আমাদের এখানে যে উচ্চভূমি দুটি নদী ব্যবস্থাকে পৃথক করে তার নাম লেখো, এখানে জলবিভাজিকা। এরপরে সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কত, এখানে 100%। এরপরে ক্রান্তীয় সমুদ্রে কোন ধরনের সমুদ্র স্রোত সৃষ্টি হয়, এখানে উষ্ণ। প্লাস্টিক কোন ধরনের বর্জ্য, প্লাস্টিক হচ্ছে জৈব অবিশ্লেষ্য বা জৈব অভঙ্গুর। এরপরে ভারতের সর্বোচ্চ গিরিপথ কোনটি, এখানে দেখো ভারতের সর্বোচ্চ হচ্ছে খারদুংলা, বা এখানে মানা পাস আমরা করতে পারি। এরপরে পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোথায় অবস্থিত, তা অবশ্যই আমাদের সুন্দরবন, যেটা আমরা গঙ্গা ব্রহ্মপুত্র পদ্মা এর যে মোহনা অংশ, এর যে বদ্বীপ অঞ্চল, সেটা আমরা লিখে দেব। তাহলে আমি সুন্দরবন, বা তোমরা এটা লিখতে পারো এনে গঙ্গা ব্রহ্মপুত্র মেঘনা বদ্বীপ। এরপরে আমরা পরেরটা চলে যাব, এখানে 2.37 ভারতের কোন মৃত্তিকা কার্পাস চাষের পক্ষে আদর্শ, এখানে কৃষ্ণ মৃত্তিকা। কোন সড়কপথের মাধ্যমে দিল্লি মুম্বাই চেন্নাই ও কলকাতা যুক্ত হয়েছে, এখানে সোনালী চতুর্ভুজ। বাম দিকের সঙ্গে ডান দিকে মিলাতে বলা হয়েছে, এখানে দেখো 4টে দেওয়া আছে, ইসরো, ভেম্বনাথ, আঁধি, কান্ডালা। এগুলো করার সময় তোমরা দেখবে তোমাদের এর মধ্যে কোনো একটা দুটো জানা থাকে অনেক সময়, আবার অনেক সময় সবগুলোই জানা থাকে। এবারে যেটা তোমাদের জানা তোমরা চেষ্টা করবে সেইটা দিয়ে সব সময় পাশেরটাকে মেলানো। ধরো আমি ধরে নিচ্ছি সাপোজ এখানে আঁধিটা আমার জানা, আঁধিটা হচ্ছে কি না রাজস্থানে বা এই পশ্চিম ভারতে একটা ধূলিঝড়, তাহলে এখানে দেখা যাচ্ছে রাজস্থান দেওয়া আছে, তাহলে এইটা আমার প্রথমে আমি করে দিলাম। তাহলে বাদ বাকি আমার এখানে 3টে পড়ে রইলো। এরপরে দেখো ইসরো আছে, ইসরো কি না ভারতের রকেট উৎক্ষেপণ সংস্থা, তাহলে এটা আমাদের হয়ে গেল। এরপরে ভেম্বনাথ, ভেম্বনাথ কোথায় অবস্থিত, না কেরলে। আর কি আছে, কান্ডালা ভারতের শুল্কমুক্ত বন্দর, তাহলে এইভাবে মিলে গেল। তাহলে এইভাবে করে ফেলবে। এরপরে আমরা চলে যাচ্ছি এর পরের কোশ্চেনে, এখানে 2018 সালে আমাদের যে প্রশ্নটা এসেছিল আমরা দেখে নেব। তাহলে এই প্রশ্নটা, চলো 18 সালের প্রথম আমাদের এমসিকিউ কোশ্চেন দেখব। দেখো এখানে 1-এর 1, এটা যদি দেখো, শুষ্ক অঞ্চলে গিরিখাতকে বলা হয় ক্যানিয়ন। এরপরে পাখির পায়ের মতো আকৃতির বদ্বীপ গঠিত হয়েছে মিসিসিপি, মিসৌরি, মোহনায়। উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়
এখানে মেসোস্ফিয়ার। এরপরে মার্কিন যুক্তরাষ্ট্রে পৃথিবীর সর্বাপেক্ষা বিধ্বংসী ঘূর্ণিঝড় টর্নেডোকে এই নামে ডাকা হয়, এখানে টুইস্টার। এরপরে চলে যাব আমরা পরের কোশ্চেনে 1.5। শীতল ল্যাব্রাডর স্রোত ও উষ্ণ উপসাগরীয় স্রোত মিলিত হয়ে ঘন কুয়াশা ও ঝড়ঝঞ্ঝার সৃষ্টি করে যে উপকূল অঞ্চলে, তা হলো কয়েকটা নিউফাউন্ডল্যান্ড উপকূল। মরা কোটালের সময় চন্দ্র ও সূর্য পৃথিবীর সাপেক্ষে নিম্নলিখিত কোণে অবস্থান করে, 90 ডিগ্রি বা সমকোণে। নিম্নলিখিত বর্জ্য পদার্থটি জৈব অভঙ্গুর বর্জ্য, এখানে প্লাস্টিক, কৃত্রিম রাবার, অ্যালুমিনিয়াম পাত, এখানে সবকটাই প্রযোজ্য। তারপরে দেখো এখানে নিম্নলিখিত রাজ্য ভেঙে তেলেঙ্গানা রাজ্যের সৃষ্টি হয়, এখানে অলরেডি দেখতে পাচ্ছ। তাহলে এখানে একটা কোশ্চেন আমরা আগেও পেয়েছি, এক্ষেত্রেও পেয়ে গেলাম, অন্ধ্রপ্রদেশ। এরপরে 1-9, শিবালিক হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত হয়ে যে সমভূমি গঠিত হয়েছে তাকে বলে। এখানে দেখো শিবালিক হিমালয়ে পাদদেশীয় অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড গঠিত হয়ে, এখানে খাদার ভাঙর নয়, এটা ভাবর। এরপরে 1-10, এখানে দেখো ভারতে একটি লবণাক্ত হ্রদের উদাহরণ হচ্ছে প্যাংগং। ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায় নিম্নলিখিত অঞ্চলে, এখানে পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে। গম একটি রবি শস্য। এরপরে উত্তরে শ্রীনগর থেকে দক্ষিণে কন্যাকুমারীকে যুক্ত করা হয়েছে দ্রুতগামী সড়ক যোগাযোগ পরিকল্পনা উত্তর দক্ষিণ করিডোর। ভারত থেকে প্রেরিত কৃত্রিম উপগ্রহ হচ্ছে IRS। এরপরে আমরা এখানে শুদ্ধ অশুদ্ধ দেখে নেব। জলপ্রপাতের পাদদেশে মন্থকূপের সৃষ্টি হয় না, এখানে প্লাঞ্জ পুলের সৃষ্টি হয়, সুতরাং এটা অশুদ্ধ। বায়ুর চাপ 14 ব্যারোমিটারের সাহায্যে পরিমাপ করা হয়, এটাও শুদ্ধ। এরপরে এখানে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে ঋতু পরিবর্তন লক্ষ্য করা যায়, এটা অশুদ্ধ। প্রশান্ত মহাসাগরের সৃষ্ট এলনিনোর প্রভাবে দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলে খরার সৃষ্টি হয়, এটা শুদ্ধ। বিহার ও ছত্তিশগড় রাজ্যে ক্রান্তীয় চিরহরিৎ বনভূমি, এটা চিরহরিৎ হবে না, এখানে পর্ণমোচী হতো, তাহলে এটা অশুদ্ধ হয়ে যাচ্ছে। এরপরে পেট্রোরসায়ন শিল্পকে আধুনিক শিল্পদানব আখ্যা দেওয়া হয়, এটা শুদ্ধ। তারপরে মহাকাশে কৃত্রিম উপগ্রহ যেখান থেকে চালু হয় তা হলো প্ল্যাটফর্ম। এর উত্তরটা কি হবে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও, পরে তোমরা কমেন্ট করলে আমি তার ভিত্তিতে সেটা ঠিক করেছো না ভুল করেছো আমি জানিয়ে দেব। এরপরে আমরা 2.2 এ চলে যাব, এখানে শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে। এখানে 2.2 এ 1 দেখো আমাদের বলেছে ড্যাশ নদীর নাম অনুসারে নদীতে সৃষ্ট বাঁক মিয়েন্ডার নামে পরিচিত, তাহলে মিয়েন্ড্রেস, তাহলে মিয়েন্ড্রেস হচ্ছে তুরস্কের একটা নদী, সেই নদীর নামানুসারে মিয়েন্ডার কথাটা এসেছে। এরপরে আমরা দেখে নেব পরেরটা 2.2 এরটা হিমবাহ পৃষ্ঠে, এখানে হিমবাহ পৃষ্ঠে ভালো করে বোঝো, তাহলে এখানে আড়াআড়ি ও সমান্তরাল ফাটলগুলোকে ক্রেভাস বলা হয়। এরপরে বায়ুমণ্ডলে উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতা বৃদ্ধি পাওয়াকে, উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা বৃদ্ধি পাওয়াকে, এটা অবশ্যই এখানে কোন স্তরটা বলে দেওয়া উচিত ছিল, এখানে যেহেতু বলেনি এটা আমরা ট্রপোস্ফিয়ারের স্তরটাই ধরে নেব, সেক্ষেত্রে বৈপরীত্য উত্তাপ। কারণ আমাদের নর্মাল ল্যাপস রেট হচ্ছে কি উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা হ্রাস পাওয়ার ঘটনাটাকে। এরপরে ভরা কোটালের সময় সমুদ্রের জল প্রবল বেগে মোহনা দিয়ে নদীতে প্রবেশ করে, একে বান ডাকা। এরপরে আমরা পরেরটা দেখব, যে সকল বর্জ্য বিয়োজিত হয়ে জল, মাটি ও বাতাসের সঙ্গে মিশে যায় তাকে বলা হচ্ছে জৈব ভঙ্গুর। ড্যাশ মেঘালয় মালভূমির সর্বোচ্চ অংশ, শিলং। 2011 খ্রিস্টাব্দের আদমশুমারি অনুসারে ভারতের সাক্ষরতার হার 74.04%। এরপরে দু এক কথায় উত্তর, এখানে সাহারার বালুকাময় মরুভূমি কি নামে পরিচিত, এখানে সাহারার বালুকাময় মরুভূমি এখানে হামাদা নামে পরিচিত।
এরপরে বায়ুমণ্ডলে কোন স্তরে জেট বিমান? এখানে স্ট্র্যাটোস্ফিয়ার। সামুদ্রিক মাছের প্রধান খাদ্য হচ্ছে প্ল্যাঙ্কটন। একটি তেজস্ক্রিয় বর্জ্যের নাম হচ্ছে এখানে ইউরেনিয়াম। এর বাইরে আরো অজস্র রয়েছে, তোমরা আরো দু একটা নাম আমাকে কমেন্ট করে জানাতে পারো। ভারতের কোন অরণ্যে সিংহ দেখা যায় বা পাওয়া যায়? গির। ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গ রাজ্যের যৌথ বহুমুখী নদী পরিকল্পনার নাম লেখো। ডিভিসি বা দামোদর ভ্যালি কর্পোরেশন। কোন মানচিত্রের সমোন্নতি রেখার সাহায্যে ভূপ্রকৃতি বোঝানো হয়? এখানে টোপোসিড ম্যাপ বা ভূবৈচিত্র্য সূচক মানচিত্র। এরপরে আমরা বাম দিকের সঙ্গে ডান দিকটা মিলিয়ে নেব। এখানে দেখো তাল, ঝুমচাষ, চিকমাগালুর, বারাণসী। দেখো চিকমাগালুর হচ্ছে কফি গবেষণা কেন্দ্র। এই হলো। তাল হচ্ছে পশ্চিম হিমালয়ের হ্রদ। ঝুমচাষ হচ্ছে মৃত্তিকা ক্ষয়। বারাণসী হচ্ছে এখানে ডিজেল রেল ইঞ্জিন। তাহলে এটা আমাদের হয়ে গেল 2018। এরপরে আমরা চলে যাব 2019-এ। তাহলে 2019 সালের প্রশ্নটা আমরা দেখে নেব। দেখো এখানে আমরা প্রথম কোশ্চেন, যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে আরোহণ। এরপরে পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলগুলিকে বলে, এখানে দেখো পৃষ্ঠদেশে। এখানে আমাদের যে নুনাটক, ক্রেভাস, অ্যারেট, সার্ক, এই তিনটের মধ্যে এখানে ক্রেভাসটাই একমাত্র ফাটল, বাদ বাকি সবই কিন্তু এইগুলোর ক্ষেত্রে এগুলো ভূমিরূপ। তারপরে বার্ষিক উষ্ণতার প্রসার সবচেয়ে কম নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। এরপরে আমরা পরেরটা, ফ্রান্সের রোন নদীর উপত্যকায় প্রবাহিত শীতল স্থানীয় বায়ু মিস্ট্রাল। উষ্ণ সমুদ্রস্রোত ও শীতল সমুদ্রস্রোত যে স্থানে মিলিত হয় হিমপ্রাচীর। এরপরে আমাদের 1-এর 6-এরটা দেখে নেব। পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বাধিক হলে তাকে অ্যাপোজি জোয়ার বলে। মানব শরীরে দূষিত জল থেকে সৃষ্টি হয় আমাশয়। ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি ছিল ভাষা। এরপরে গঙ্গা নদীর উৎস হচ্ছে গঙ্গোত্রী হিমবাহ। ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা ভাখরা নাঙ্গাল। ভারতে হেক্টর প্রতি ধান উৎপাদনে প্রথম স্থানাধিকারী রাজ্য হচ্ছে পাঞ্জাব। এরপরে আমরা পরেরটা দেখে নেব। দেখো এখানে লৌহ ইস্পাত শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল, এখানে আকরিক লোহা, কয়লা, ম্যাঙ্গানিজ, এই সবগুলি প্রযোজ্য। 2011 খ্রিস্টাব্দের আদমশুমারি অনুসারে ভারতে মহানগরের সংখ্যা হচ্ছে 53। এরপরে আমরা দেখব মিলিয়ন সিট ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের অক্ষাংশ ও দ্রাঘিমাগত বিস্তৃতি হচ্ছে 4 ডিগ্রি গুণিতক 4 ডিগ্রি। এটাই যদি আবার এখন যেটা ওপেন সিরিজে ম্যাপ হচ্ছে সেখানে 4 ডিগ্রি গুণিতক 6 ডিগ্রি হয়ে যাবে। এরপরে বিভাগ খ, এখানে শুদ্ধ বা অশুদ্ধ হলে এখানে লিখতে হবে। তাহলে অক্ষাংশের ভিত্তিতে হিমরেখার উচ্চতার পরিবর্তিত হয়ে থাকে, এটা শুদ্ধ। এরপরে আমরা দ্বিতীয় কোশ্চেনটা দেখে নেব। দেখো অ্যানিমোমিটারের সাহায্যে বায়ুর গতিবেগ মাপা হয়, এটাও শুদ্ধ। এরপরে নিরক্ষীয় অঞ্চলে সমুদ্র জলের লবণতা সর্বাধিক থাকে। আচ্ছা বলো তো, এখানে নিরক্ষীয় অঞ্চলে সারা বছর প্রচুর বৃষ্টিপাত হয়, সেক্ষেত্রে আমাদের নিরক্ষীয় অঞ্চলে সমুদ্র জলের লবণতা বেশি হবে না কম হবে? তোমাদের জন্য এটাও আমার প্রশ্ন রইল, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও, আমি তার ভিত্তিতে তোমাদের উত্তর ঠিক না ভুল সেটা জানিয়ে দেব। এরপরে আমাদের পরের প্রশ্ন, ভারতের সর্বোচ্চ মালভূমি হলো ডেকান ট্রাপ, এটা অশুদ্ধ হয়ে যাচ্ছে, লাদাখ হচ্ছে আমাদের সর্বোচ্চ মালভূমি। এরপরে পরের কোশ্চেন দেখব আমরা, গঙ্গা সমভূমির প্রাচীন পলিগঠিত অঞ্চলকে ভাঙর বলে, এটাও শুদ্ধ হচ্ছে। আর নবীন হলে সেটা খাদার হয়ে যাচ্ছে। বিশাখাপত্তনম ভারতের একমাত্র শুল্কমুক্ত বন্দর, এটা অশুদ্ধ। এরপরে উপগ্রহ চিত্রে লাল বর্ণের রেখার সাহায্যে সড়ক পথ দেখানো হয়, না এটা আমাদের ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে লাল বর্ণের রেখার সাহায্যে সড়ক পথকে দেখানো হয়, আর উপগ্রহ চিত্রে অরণ্যকে লাল বর্ণের দ্বারা দেখানো হয়, সুতরাং এটা অশুদ্ধ হয়ে যাচ্ছে। এরপরে শূন্যস্থান পূরণ। দেখো প্রথমে এটা, নদীগর্ভে অবঘর্ষ প্রক্রিয়ায় সৃষ্ট গর্তগুলিকে মন্থকূপ। এরপরে শীতকালে শিল্পাঞ্চলে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ধূলিকণার সঙ্গে মিশে তৈরি হয় ধোঁয়াশা।
ড্যাশ স্রোতের প্রভাবে নিউ ফাউন্ডল্যান্ডে তুষারপাত হয়। দেখো এখানে যেহেতু তুষারপাত হচ্ছে সেই জন্য এখানে শীতল ল্যাব্রাডর স্রোত। এরপরে বর্জ্য কাগজ একটি ড্যাশ ধরনের বর্জ্য, এখানে জৈব ভঙ্গুর। ক্রান্তীয় পূবালি জেট বায়ু ড্যাশ বায়ুকে ভারতে আসতে বাধ্য করে, এখানে মৌসুমী বায়ুকে ভারতে আসতে বাধ্য করে। ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশ হচ্ছে কন্যাকুমারিকা অন্তরীপ। ড্যাশ ভারতের সর্বাধিক জনবহুল শহর মুম্বাই। এরপরে আমরা দু এক কথায় উত্তর দেখে নেব। এখানে দেখতে পাচ্ছ নাতিশীতোষ্ণ মণ্ডলে কোন ধরনের বৃষ্টিপাত হয়, এখানে ঘূর্ণ বৃষ্টি। এরপরে আমরা পরেরটা দেখে নেব। সুন্দরবন অঞ্চলে কোন দ্বীপ বিশ্ব উষ্ণায়নের মাধ্যমে প্রভাবে সম্পূর্ণ নিমজ্জিত, এখানে নিউমুর বা ঘোড়ামারা। ভারতের মরু অঞ্চলে কোন ধরনের স্বাভাবিক উদ্ভিদ, এখানে জেরোফাইট বা জাঙ্গল উদ্ভিদ। এরপরে মরা জোয়ার কোন তিথিতে হয়, এখানে কৃষ্ণ ও শুক্ল পক্ষের অষ্টমী তিথি। গঙ্গা নদীর প্রবাহের কোন অংশে সর্বাধিক দূষণ, এখানে নিম্ন প্রবাহে। ভারতের একটি জাইদ ফসলের নাম, এখানে জাইদ ফসল মানে গ্রীষ্মকালে হয়, এখানে চীনা বাদাম, তরমুজ, আউশ ধান, এর কোনো একটা লিখে দেবে। ভারতের কোন রাজ্য বৃষ্টির জল সংরক্ষণে অগ্রণী, তামিলনাড়ু। ভারতের জরিপ সংস্থার প্রধান কার্যালয় উত্তরাখণ্ডের দেরাদুন। বাম দিকের সঙ্গে ডান দিক মেলাতে বলা হয়েছে, এখানে দেখো তাহলে ওজোন গ্যাসের প্রাধান্য, এখানে স্ট্র্যাটোস্ফিয়ার। ইক্ষু গবেষণাগার, তারপরে দেখো বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ শিল্প কেন্দ্র হচ্ছে গুরগাঁও, আর কারেওয়া হচ্ছে জম্মু কাশ্মীর, আর এখানে ইক্ষু তাহলে হলো লখনৌ। এরপরে আমরা পরের সালের কোশ্চেনে চলে যাব। এটা 2020 কোশ্চেন আমরা দেখে নেব। দেখো যে প্রক্রিয়ায় অভিকর্ষের টানে উচ্চভূমির ঢাল বরাবর মাটি ও শিলাস্তর নেমে আসে তাকে বলে পুঞ্জক্ষয়, এখানে অভিকর্ষের টানে বলেছে। মরু সমপ্রায় ভূমিতে কঠিন শিলা গঠিত কিছু অনুচ্চ পাহাড় অবশিষ্টাংশ ভূমিরূপ হিসাবে থেকে যায়, ইনসেলবার্জ। আর এটাই যদি আমাদের নদী গঠিত ভূমিরূপ হয় আমাদের সমপ্রায় ভূমি অঞ্চল মরু অঞ্চল বাদ দিয়ে, তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে মোনাডনক। এবার দেখো অশ্ব অক্ষাংশ অবস্থিত, এখানে উপক্রান্তীয় উচ্চচাপ বলয়। এরপরে দিন রাতের তাপমাত্রার পার্থক্য সবচেয়ে বেশি দেখা যায় উষ্ণ মরু অঞ্চলে। সমুদ্রস্রোত সৃষ্টি নির্ভর করে বায়ুপ্রবাহ, পৃথিবীর পরিক্রমণ, মগ্নচড়া, এই সব কটাই প্রযোজ্য। এরপরে কোন স্থানে জোয়ার ও ভাটার প্রকৃত ব্যবধান হলো, এখানে 6 ঘন্টা। এরপরে দেখো যানবাহনের কার্বন কণা নির্গমন রোধের জন্য ব্যবহার করা হয়, এখানে যদি উত্তরগুলো আমরা দেখি তাহলে এখানে গয়েরটা স্ক্যাবার হয়ে যাচ্ছে। এরপরে ভারতে প্রায় মাঝখান দিয়ে হচ্ছে কর্কটক্রান্তি রেখা। এরপরে গোদাবরী ও কৃষ্ণা নদীর মাঝে অবস্থিত হ্রদ হচ্ছে কোলেরু। এরপরে ভারতের সর্বাধিক জলসেচ করা হয় যে পদ্ধতিতে, সেটা হচ্ছে কূপ ও নলকূপ। তারপরে ভারতের পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায় শীতকালে। তারপরে সামুদ্রিক লবণাক্ত বাতাস প্রয়োজন হয় ইক্ষু চাষে। এরপরে পশ্চিমবঙ্গে পেট্রোকেমিক্যাল শিল্পকেন্দ্র হলদিয়ায় অবস্থিত। টোপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নতি রেখা অঙ্কন করা হয় যে রং দিয়ে, তা হলো বাদামি।
এরপরে শুদ্ধ অশুদ্ধ ভাগীরথী ও অলকানন্দা নদীর মিলনস্থল হলো দেবপ্রয়াগ, এটা শুদ্ধ। তারপরে মিস্টাল একটি উষ্ণ স্থানীয় বায়ু যা ফ্রান্সের রোন উপত্যকায় প্রবাহিত হয়, সবই ঠিক ছিল, শুধু এটা উষ্ণ জায়গায় শীতল হলেই শুদ্ধ হয়ে যেত। তারপরে এল নিনো বছরগুলোতে ভারতে বন্যা দেখা যায়, এটা শুদ্ধ। সূর্য, চাঁদ ও পৃথিবীর সরলরৈখিক অবস্থানকে সিজিগি বলে, এটাও শুদ্ধ। পুনর্নবীকরণের ফলে পুরানো খবরের কাগজকে কাঁচামাল হিসাবে ব্যবহার করে কাগজ উৎপাদন করা হয়, এটাও শুদ্ধ। শিবালিক পর্বতের পাদদেশে নুড়ি, পলি ও বালি গঠিত মৃত্তিকাকে বেড বলে, এটা অশুদ্ধ। উপগ্রহ চিত্র ব্যাখ্যার জন্য কম্পিউটার ব্যবহার আবশ্যিক, এটাও শুদ্ধ। এরপরে দেখো উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ। এখানে আবহবিকার ও ক্ষয়কার্যের যৌথ কার্যের ফলে সৃষ্ট ভূমিভাগের পরিবর্তন করার প্রক্রিয়াকে বলা হয় ড্যাশ বলা হয়। তাহলে এখানে আবহবিকার আর ক্ষয়কার্যের যৌথ কার্যের ফলে সৃষ্ট, এখানে নগ্নীভবন। এরপরে দুয়েরটা দেখো মরু অঞ্চলে বায়ুর ড্যাশ কার্যের ফলে মরুদ্যান সৃষ্টি হয়, এখানে অপসারণ। পরেরটা দেখো বায়ুচাপের ঢাল বৃদ্ধি পেলে বায়ুর গতিবেগ এখানে বৃদ্ধি পাবে। সমুদ্রের শীতল জল মেরু অঞ্চল থেকে, এখানে সমুদ্রের শীতল জল মেরু অঞ্চল থেকে অন্তঃস্রোত রূপে, স্রোত লেখাই আছে, সুতরাং অন্ত কথাটা লিখলেই হবে, নিরক্ষীয় অঞ্চলের দিকে প্রবাহিত হয়। ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথ হলো NH-44, আগে 7 ছিল। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ড্যাশ এ অবস্থিত, এখানে বেঙ্গালুরু। বৈদ্যুতিন বর্জ্যকে সংক্ষেপে ই বর্জ্য বলা হয়, বর্জ্য কথাটা লেখাই আছে। এরপরে দু একটি শব্দে উত্তর দিতে বলা হয়েছে। পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহ হচ্ছে আলাস্কার হুবার্ড। এরপরে দেখো এখানে ভূপৃষ্ঠের কোন অঞ্চলের উপর বায়ুমণ্ডলের প্রথম ওজোন গহ্বর আবিষ্কৃত হয়, আন্টার্কটিকা। পশ্চিমঘাট পর্বতমালার এরপরে তিনেরটা দেখো পশ্চিমঘাট পর্বতমালার দক্ষিণতম গিরিপথটি হলো ভোরঘাট। কেরালা উপকূলের উপহ্রদগুলিকে স্থানীয় ভাষায় কয়াল বলে, যেমন ভেম্বনাথ কয়াল। এরপরে ভারতের উচ্চতম জলপ্রপাতটির নাম হলো এখানে যোগ বা কুঞ্চিকল। ভারতের কোন শহরে প্রথম পাতাল রেলের যাত্রা শুরু হয়, কলকাতা। ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য, এখানে জনবহুল বলেছে, জনঘনত্ব বলা হয়নি, সুতরাং এটা হয়ে যাবে এখানে উত্তরপ্রদেশ। উপগ্রহ চিত্র কোন রূপে প্রকাশ করা হয়, এখানে উপগ্রহ চিত্র মূলত ফলস কালার কম্পোজিশনে প্রকাশ করা হয়। এরপরে বাম দিকের সঙ্গে ডান দিক মেলানো যদি আমরা দেখি, তাহলে এখানে দেখো সরলবর্গীয় অরণ্য, এদিকে রত্না আছে, রেলের বগি নির্মাণ কেন্দ্র, আর লৌহ আকরিক রপ্তানিকারক বন্দর। তাহলে এখানে রত্না, এটা হচ্ছে আমাদের ধানের বীজ হয়ে গেল। তাহলে এখানে সরলবর্গীয় অরণ্য হচ্ছে পাইন, এ দুটো হয়ে গেল। আর পড়ে রয়েছে মারমাগাঁও, আর একটা হচ্ছে এখানে পেরাম্বুর। তাহলে এখানে দেখো বলেছে লৌহ আকরিক রপ্তানিকারক বন্দর, তাহলে এটা মারমাগাঁও হয়ে যাচ্ছে। আর এদিকে রেলের বগি নির্মাণ কেন্দ্র পেরাম্বুর হয়ে যাচ্ছে। এরপরে আমরা পরের সালে চলে যাব, এটা 2020 হলো, 2021-এ করোনা পরিস্থিতির জন্য পরীক্ষা হয়নি, 2022-এ চলে যাচ্ছি আমরা। তাহলে এখানে 22-এ আমাদের প্রশ্নগুলো যদি দেখি, দেখো এখানে প্রথম প্রশ্ন আছে, যে প্রক্রিয়ায় ভূমির উচ্চতা হ্রাস পায় তাকে বলে, এখানে উচ্চতা হ্রাস, সুতরাং অবরোহণ।
তারপরে দেখো এখানে দুটি নদী অববাহিকার মধ্যবর্তী উচ্চভূমিকে বলা হয় জলবিভাজিকা। এর পরেরটা আমরা দেখব, এখানে হিমবাহ সৃষ্ট হ্রদ হচ্ছে কোরি হ্রদ। বায়ুর সঞ্চয়ের ফলে গঠিত সমভূমি, এখানে বায়ুর সঞ্চয়ের ফলে গঠিত সমভূমি হচ্ছে লোয়ের সমভূমি। সাহারা মরুভূমির লবণাক্ত হ্রদগুলোকে শর্টস বলে। এরপরে কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখকে পৃথক করা হয়েছে এখানে জম্মু কাশ্মীর থেকে। শিবালিক ও অবহিমালয়ের মধ্যে অবস্থিত উপত্যকা হচ্ছে দুন। ভারতের সর্ববৃহৎ নদী পরিকল্পনা হচ্ছে ভাগড়া নাঙ্গাল। মৌসুমী বিস্ফোরণ প্রথম দেখা যায় কেরলে। যে অঞ্চলে চন্দন গাছ জন্মায় তা হলো এখানে ক্রান্তীয় পর্ণমোচী। তারপরে এখানে পরেরটা দেখে নেব আমরা, ভারতের কেন্দ্রীয় কফি গবেষণাগার এখানে চিকমাগালুর। পশ্চিমবঙ্গের সর্বাধিক গুরুত্বপূর্ণ তথ্য প্রযুক্তি শিল্প কেন্দ্র সেক্টর 5। ভারতের আদমশুমারি অনুযায়ী একটি শহরের ন্যূনতম জনসংখ্যা হচ্ছে 5,000। ভারতের বৃহত্তম বন্দর শহর এখানে মুম্বাই হয়ে যাচ্ছে। এরপরে আমরা শুদ্ধ অশুদ্ধ করে নেব। নদীর গতিবেগ পরিমাপের একক হলো, এখানে গতিবেগ পরিমাপের একক হলো কিউসেক, তাহলে এটা শুদ্ধ হয়ে যাচ্ছে। এরপরে সমুদ্রে ভাসমান বরফের স্তূপকে হিমশৈল বলে, এটাও শুদ্ধ। শ্রীলঙ্কা ভারতের সীমানা সংযুক্ত একটি প্রতিবেশী রাষ্ট্র, এটা আমাদের দক্ষিণ দিকে অবস্থিত, এটাও শুদ্ধ। ভারতের আরাবল্লী একটি নবীন ভঙ্গিল পর্বতমালার উদাহরণ, এটা অশুদ্ধ, এটা প্রাচীন ভঙ্গিল পর্বতমালা বা প্রবীণ। লোকটাক ভারতের একটি বৃহত্তম উপহ্রদ, এটাও অশুদ্ধ, এটা চিল্কা হবে। দেরাদুনে ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার অবস্থিত, এটা শুদ্ধ। ভারতের একটি বনজ ভিত্তিক শিল্প হচ্ছে কাগজ শিল্প, এটাও শুদ্ধ। এরপরে আমরা দুয়ে চলে যাব। উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে। নীল নদের বদ্বীপ ড্যাশ আকৃতির, এখানে ধনুক আকৃতির। দুটি কড়ির মধ্যবর্তী উচ্চ অংশকে অ্যারেট। দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হলো আনাইমুদি। এরপরে চারেরটা দেখো, অরুণাচল প্রদেশে ব্রহ্মপুত্র সাংপো। উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে সৃষ্ট ধূলিঝড় হচ্ছে আঁধি। ড্যাশ মৃত্তিকা ম্যানগ্রোভ অরণ্যের জন্য আদর্শ, তাহলে এখানে লবণাক্ত মৃত্তিকা। তারপরে এখানে আমরা জামনগর হচ্ছে পেট্রোরসায়ন শিল্পের জন্য বিখ্যাত। এরপরে আমরা চলে যাব পরের একটি কথার উত্তরে। এখানে নদী বাঁকের কোন দিকে ক্ষয় বেশি ঘটে? অবতল। মেরু অঞ্চলে কোন উচ্চতায় হিমরেখা দেখা যায়? এখানে সমুদ্রপৃষ্ঠ। বায়ুপ্রবাহের সমান্তরালে সৃষ্ট বালিয়াড়িগুলিকে বলা হয় শিব বালিয়াড়ি বা অনুদৈর্ঘ্য বালিয়াড়ি। পশ্চিম হিমালয়ের তাল কি? তাল হচ্ছে এখানে হ্রদ, এখানে হিমবাহ সৃষ্ট হ্রদ। এরপরে ভারতের কোন রাজ্যে গঙ্গা নদীর নিম্ন গতি দেখা যায়? এখানে পশ্চিমবঙ্গ। পার্বত্য ঢালে ভূমিক্ষয় রোধের একটি কৃষি পদ্ধতির নাম হচ্ছে, এখানে পার্বত্য ঢালে বলেছে, তাহলে এখানে ধাপ চাষ হতে পারে, ফালি চাষ হতে পারে, এরকম যে কোনো পদ্ধতি যেগুলো পার্বত্য অঞ্চলে অনুসরণ করা হয়। ভারতে কোন রাজ্য ইক্ষু উৎপাদনে প্রথম স্থান অধিকার করে? উত্তরপ্রদেশ। ভারতে প্রথম কাপড়ের কল কোথায় স্থাপিত হয়েছিল? এটা ঘুষুরি, আমাদের হাওড়ার ঘুষুরিতে। এরপরে বাম দিকের সঙ্গে ডান দিক মেলানো একটু দেখে নাও। দেখো এখানে বলা হয়েছে মাজুলি, নামচা বারোয়া, মরুস্থলী, এটা মরুস্থলীটা রাজস্থানে চলে যাচ্ছে। পারাদ্বীপ হচ্ছে উড়িষ্যায়, মাজুলি হচ্ছে ব্রহ্মপুত্র, নামচা বারোয়া হচ্ছে
পূর্ব হিমালয়ের শৃঙ্গ। এরপরে আমরা 2023-এ চলে যাব। এখানে 2022 থেকেই কিন্তু তোমাদের কোশ্চেনের সাইজটা, অর্থাৎ এই যে আগের প্রশ্নের যে মাপটা ছিল সেই মাপটা কিন্তু বড় হয়েছে 2022 থেকে 2023-এ। চলো আমরা প্রশ্নগুলো দেখবো একইভাবে। দেখো এখানে বিভাগ ক, এখানে আমাদের এমসিকিউ টাইপের প্রশ্ন। যে প্রক্রিয়ায় অসমতল বন্ধুর ভূমি অপসারিত হয়ে সমতল বা প্রায় সমতলে পরিণত হয় তাকে বলা হচ্ছে পর্যায়ন। এরপরে আমরা মরুভূমিতে বায়ু দ্বারা বালুকণা উত্থিত ও অপসারিত হয় যে প্রক্রিয়ার সাহায্যে, সেটা হচ্ছে অপসারণ। এরপরে আমরা পরেরটা দেখব। সমুদ্রপৃষ্ঠে বায়ুর গড় চাপ হলো 1013.2 মিলিবার। নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে এখানে সারা বছর ব্যাপী। এল নিনোর প্রভাব দেখা যায় প্রশান্ত মহাসাগরে। কোনো স্থানে মুখ্য জোয়ার ও গৌণ জোয়ারের মধ্যে সময়ের পার্থক্য হচ্ছে 12 ঘন্টা 26 মিনিট। এরপরে নিম্নলিখিতগুলোর মধ্যে বিষাক্ত বর্জ্য হলো, এখানে পারদ আছে, কৃষি জমির বর্জ্য, সেলুলোজ, রান্নাঘরের বর্জ্য, তার মধ্যে পারদ হচ্ছে সব থেকে বিষাক্ত। এর পরেরটা দেখো, বর্তমানে ভারতের অঙ্গরাজ্যের সংখ্যা হচ্ছে 28। এরপরে ভারতের সর্বোচ্চ মালভূমি হলো এখানে লাদাখ মালভূমি। গঙ্গা নদীর সাথে যমুনা নদীর সঙ্গম ঘটেছে এখানে এলাহাবাদে। এরপরে আমরা পরেরটা দেখে নেব। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টিপাত সংঘটিত হয় যে অঞ্চলে, তা হলো জম্মু কাশ্মীর। এরপরে দেখো 12টা, ভারতে কফি উৎপাদনে প্রথম স্থানাধিকারী রাজ্য হচ্ছে কর্ণাটক। এরপরে ভারতের বেসরকারি উদ্যোগে বৃহত্তম লৌহ ইস্পাত কারখানা হচ্ছে টাটা আয়রন অ্যান্ড স্টিল প্ল্যান্ট, জামশেদপুর। এরপরে 74m/7 মানচিত্রের সূচক সংখ্যা স্কেল হচ্ছে 1:50,000। এরপরে শুদ্ধ অশুদ্ধ, এখানে মেরু অঞ্চলে হিমরেখার উচ্চতা 0, এটা শুদ্ধ। আন্টার্কটিকা অঞ্চলে ওজোন গহ্বর দেখা যায়, এটাও শুদ্ধ। চিনুক ফ্রান্সের মধ্যে দিয়ে প্রবাহিত একটি উষ্ণ বায়ু, এটাও শুদ্ধ। এরপরে সূর্য ও চাঁদ যখন পৃথিবীর সাথে এক সমকোণে থাকে তখন সিজিগি হয়, এটা অশুদ্ধ সরল রেখায় থাকলে। এরপরে দূষিত বায়ুকে স্ক্যাবারের মাধ্যমে পরিশুদ্ধ করা হয়, এটা শুদ্ধ। এরপরে ভারতে বৃষ্টির জল সংরক্ষণে অগ্রণী রাজ্য হলো কেরল, এটা অশুদ্ধ। তামিলনাড়ু, উপগ্রহ চিত্র ব্যাখ্যার জন্য কম্পিউটারের ব্যবহার আবশ্যিক, এটা শুদ্ধ। এরপরে আমরা চলে আসছি পরেরটা। এরপরে 2.2 এ দেখবো আমরা শূন্যস্থান পূরণ। এখানে দেখো 2.2 এ 1 ফানেল আকৃতির নদী, চওড়া নদী মোহনাকে এনে খাঁড়ি। এরপর বালি দ্বারা গঠিত মরুভূমি সাহারায় এখানে আর্ক। এরপরে বায়ু প্রবাহের গতিবেগ নির্ণয় করা হয় যে যন্ত্রের সাহায্যে, সেটা হচ্ছে অ্যানিমোমিটার। ড্যাশ স্রোত সমুদ্র তলের উপরিভাগ দিয়ে এখানে বহিঃস্রোত। মালাবার উপকূলের উপহ্রদগুলিকে স্থানীয় ভাষায় কয়াল বলে। জোয়ার, বাজরা, রাগি প্রভৃতি ফসলকে একসাথে মিলেট। ভারতে মহাকাশ গবেষণা সংস্থাটি ড্যাশ স্থানে অবস্থিত, এখানে বেঙ্গালুরু। এরপরে দু একটি শব্দে উত্তর দিতে বলা হয়েছে। এখানে দেখো মরুভূমিতে যে শুষ্ক নদী উপত্যকা দেখা যায়, ওয়াদি। সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা 100%। বুঝতে পারছো এখানে কিছু কিছু কোশ্চেন কিন্তু আগের থেকে কমন আসছে। একটি পৃথিবী বিখ্যাত সামুদ্রিক মগ্নচড়ার নাম, এখানে গ্র্যান্ড ব্যাংক। একটি জৈব ভঙ্গুর বর্জ্যের উদাহরণ দাও। এখানে তোমরা কি হবে একটা উদাহরণ তোমরা লিখে ফেলো। যদি ঠিক লিখে থাকো আমি তাহলে অবশ্যই তোমাদেরকে কারেক্ট বা তার পেছনে কারণটাও উল্লেখ করে দেব। এরপরে গাঙ্গেয় সমভূমির নবীন পলিমাটিকে কি বলে? গাঙ্গেয় সমভূমির নবীন পলিমাটি হচ্ছে খাদার। এরপরে ভারতে কোন রাজ্য চা উৎপাদনে প্রথম স্থান? অসম। 2021 খ্রিস্টাব্দের জনগণনা অনুসারে ভারতের সাক্ষরতা হচ্ছে 74.04%।
এখানে ভারতে কোন সংস্থা ভূবৈচিত্র্য সূচক মানচিত্র প্রস্তুত করে? SOI, সার্ভে অফ ইন্ডিয়া বা ভারতীয় জরিপ সংস্থা। কালবৈশাখী পশ্চিমবঙ্গ, আরাবল্লী পর্বত, তারপরে সিলিকন ভ্যালি হচ্ছে বেঙ্গালুরু, ইক্ষু গবেষণা কেন্দ্র লখনৌ, আরাবল্লী তাহলে রাজস্থান। তাহলে এই হয়ে গেল। এর পরেরটায় চলে যাব। এরপরে 2024-এর প্রশ্নটা দেখে নেব। দেখো এখানে বিভাগ ক, প্রথম প্রশ্ন দেখো এমসিকিউ টাইপের। একটি বহির্জাত প্রক্রিয়ার উদাহরণ হলো, এখানে বহির্জাত বলেছে আবহবিকার। পার্বত্য হিমবাহের শীর্ষ দেশে হিমবাহ ও পর্বতগাত্রের মধ্যে সংকীর্ণ ও গভীর ফাটলগুলিকে এখানে বলা হয় বাকসুন। এরপরে আমরা পরেরটা দেখে নেব। দেখো বায়ুমণ্ডলে যে স্তরে আবহাওয়ার গোলযোগ দেখা যায় সেই স্তরটি হলো ট্রোপোস্ফিয়ার। বৈপরীত্য উত্তাপ সংঘটিত হয়, উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা বৃদ্ধি পায়। এরপরে দেখো আমার ভূপৃষ্ঠের কোনো একটি স্থানে জোয়ারের সঙ্গে ভাটার মধ্যে সময়ের পার্থক্য হচ্ছে 6 ঘন্টা 13 মিনিট। এরপরে সমুদ্রের যে স্থানে উষ্ণ ও শীতল স্রোত উভয় মিলিত হয়েছে সেটা হচ্ছে হিমপ্রাচীর। এরপরে বিষাক্ত নয় এমন একটি বর্জ্য পদার্থের উদাহরণ এখানে যা দেওয়া হয়েছে ধানের খোসা। এরপরে ভারতের উত্তরের পার্বত্য অঞ্চলে অবস্থিত একটি লবণাক্ত হ্রদ, এখানে উত্তরের পার্বত্য অঞ্চলে প্যাংগং। ভারতের একটি মুখ্য বৃষ্টিচ্ছায়া অঞ্চল শিলং মালভূমি। এরপরে আমরা এদিকে দেখব 10এরটা দেখো, ব্যাসল্ট শিলার আবহবিকারের ফলে সৃষ্ট মৃত্তিকা হলো কৃষ্ণ মৃত্তিকা। ভারতের কেন্দ্রীয় কার্পাস গবেষণা কেন্দ্রটি এখানে নাগপুরে অবস্থিত। তারপরে বনজ ভিত্তিক শিল্প হচ্ছে কাগজ শিল্প, ভারতের ডেট্রয়েট হচ্ছে চেন্নাই। উপগ্রহ চিত্রে নদী ও জলাশয় হচ্ছে এখানে গাঢ় নীল। এরপরে এখানে শুদ্ধ অশুদ্ধ, নদীর উৎস অঞ্চলে ধারণা অববাহিকা সৃষ্টি হয়, এটা শুদ্ধ। ঝুলন্ত উপত্যকা নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত হয়, এখানে নদীর ক্ষয়কার্য বলেছে, এটা হিমবাহ হবে, এটা অশুদ্ধ হয়ে যাচ্ছে। সমুদ্রবায়ু সন্ধ্যেবেলায় প্রবাহিত হয়, শুদ্ধ। হিমালয়ের দুটি উল্লেখযোগ্য উদ্ভিদ হলো গরান গোলপাতা, এখানে হিমালয়ের বলেছে, এটা অশুদ্ধ হয়ে যাবে। গোদাবরী নদী গোস্ত উপত্যকার মধ্যে দিয়ে, অশুদ্ধ। আর্সেনিক একটি বিষাক্ত বর্জ্য পদার্থ, এটা শুদ্ধ। মহাকাশে প্রেরিত ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ অ্যাপেলো নয়, এটা আর্যভট্ট হবে, এটা অশুদ্ধ। এরপরে আমরা পরেরটা দেখব। এখানে দেখো শূন্যস্থান পূরণ। প্রপাতকূপ বা প্ল্যাঞ্চ পুল সৃষ্টি হয় জলপ্রপাতের পাদদেশে। এরপরে বায়ুপ্রবাহ ও সমুদ্র স্রোত বিক্ষিপ্ত হয় কেন্দ্রাতিক শক্তির প্রভাবে। এরপরে দেখো নিরক্ষীয় অঞ্চলে ড্যাশ ধরনের বৃষ্টিপাত, এখানে পরিচলন বৃষ্টিপাত। শীতল ড্যাশ স্রোতের প্রভাবে নিউ ফাউন্ডল্যান্ড অঞ্চলে শীতকালে তুষারপাত হয়, এখানে ল্যাব্রাডর। ব্যবহৃত ইনজেকশন সিরিঞ্জ একটি চিকিৎসা বর্জ্য। ন্যাপথা ড্যাশ শিল্পের প্রধান কাঁচামাল, পেট্রোরসায়ন। এরপরে আমরা 2011 খ্রিস্টাব্দে আদমশুমারি অনুসারে ভারতের সর্বনিম্ন জনঘনত্ব সম্পন্ন রাজ্যটি হলো অরুণাচল প্রদেশ। এরপরে দু একটি শব্দে উত্তর। এখানে চুনাপাথর যুক্ত অঞ্চলে নদীর ক্ষয়কার্যে কোন প্রক্রিয়ার প্রাধান্য দেখা যায়? এখানে দ্রবণ। বায়ুমণ্ডলে কোন স্তরে মেরুপ্রবাহ? এখানে আয়নোস্ফিয়ার। কোন মহাসাগরে ঋতু পরিবর্তনের ফলে সমুদ্র স্রোতের দিক পরিবর্তন হয়? ভারত মহাসাগরে। কর্ণাটকের ব্যবচ্ছিন্ন মালভূমি নাম লেখো, এখানে ডেকান ট্র্যাপ বা দাক্ষিণাত্য মালভূমি। কোন শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের প্রভাবে 2020 খ্রিস্টাব্দে দক্ষিণবঙ্গ ক্ষতিগ্রস্ত হয়? আমফান। শ্বাসমূল কোন জাতীয় উদ্ভিদের একটি বৈশিষ্ট্য? ম্যানগ্রোভ।
খনিজ তেল ও স্বাভাবিক গ্যাস বহনে কোন পরিবহন মাধ্যম খুবই উপযোগী? নলপথ বা নল পরিবহন। ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে যে কাল্পনিক রেখার সাহায্যে ভূমির উচ্চতা দেখানো হয় তা হলো সমোন্নতি রেখা। এরপরে আমরা 2.4-এ বাম দিকের সঙ্গে ডান দিকটা মিলিয়ে নেব। কাশ্মীর উপত্যকা, লুনি নদী, রোডোডেনড্রন, সালেম। এখানে সালেম হচ্ছে শঙ্কর ইস্পাত কেন্দ্র, রোডোডেনড্রন হচ্ছে আলপীয় উদ্ভিদ, লুনি হচ্ছে রাজস্থানের নদী, কাশ্মীর উপত্যকা জাফরান। তাহলে এই হলো। এরপরে আমরা 2025-এ চলে যাব। 2025-এ আমরা প্রথম এমসিকিউ টাইপের প্রশ্নগুলো দেখব। দেখো আমাদের প্রথম প্রশ্ন আছে, নিম্নলিখিতগুলির মধ্যে মিলেট শস্য হচ্ছে রাগি। এরপরে ভারতে প্রথম কাপড়ের কল, এখানে ঘুষুরি। তারপরে কলকাতা ও দিল্লিকে সংযোগকারী জাতীয় সড়ক পথ হচ্ছে NH2। ভারতের উপগ্রহ চিত্র প্রকাশ করা হয় এখানে ইসরো। তারপরে বর্ষাকালে ভরা কোটালের সময় সমুদ্রের জল প্রবল বেগে নদীর মোহনা দিয়ে ভিতরে প্রবেশ হচ্ছে এখানে বানডাকা। নিম্নলিখিতগুলির মধ্যে পরিবেশের সর্বাধিক ক্ষতিকারক দূষক হচ্ছে পলিথিন। আয়তন অনুসারে ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল, এখানে যা দেওয়া আছে সেই অনুযায়ী এখানে হয়ে যাবে লাক্ষাদ্বীপ, এটা হবে লাক্ষাদ্বীপ। পরেরটায় চলে যাব আমরা। এখানে দিহং, দিবং ও লোহিত নদীর মিলিত প্রবাহের নাম হচ্ছে এখানে ব্রহ্মপুত্র। এরপরে পরেরটা দেখব, হিমালয়ের একটি সরলবর্গীয় উদ্ভিদ হচ্ছে পাইন। তারপরের কোশ্চেন দেখব, এখানে দেখো যে প্রাকৃতিক প্রক্রিয়ায় মাটি ও শিলাস্তরের অভিকর্ষের টানে উচ্চভূমির ঢাল বরাবর নিচে নেমে আসে পুঞ্জিত ক্ষয়। পাখির পায়ের মতো বদ্বীপ মিসিসিপি, মিসৌরি। দক্ষিণ গোলার্ধে সমুদ্র স্রোত বাম দিকে বিক্ষিপ্ত হয় কারণ পৃথিবীর আবর্তন। অধঃক্ষেপণের একটি উদাহরণ হচ্ছে স্লিট। তারপরে ক্যারিবিয়ান সাগরে এখানে দেখা যাচ্ছে হ্যারিকেন। এরপরে আমরা শুদ্ধ অশুদ্ধ দেখে নেব। ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর প্রধানত উত্তপ্ত হয় বিকিরণ পদ্ধতি, এটা শুদ্ধ। এরপরে ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে ভূমিভাগের দূরত্ব ও মানচিত্রের দূরত্বের অনুপাত স্কেলের দ্বারা নির্দেশিত হয়, এটা শুদ্ধ। এরপরে সিমেন্ট কারখানা থেকে উৎপাদিত বর্জ্য পদার্থ বায়ু দূষণ ঘটায়, এটাও শুদ্ধ। এরপরে আমরা পরেরটা, উল্কাপিণ্ড স্ট্র্যাটোস্ফিয়ারে পুড়ে ছাই হয়, এটা অশুদ্ধ, এটা মেসোস্ফিয়ার হবে। শুক্ল ও কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে সমুদ্রের ভরা কোটাল দেখা যায় না, এটা মরা কোটাল হবে, এটা অশুদ্ধ হয়ে যাচ্ছে। এরপরে পরের কোশ্চেন আমরা দেখব, এখানে মরু অঞ্চলে বায়ু ও জলের মিলিত কার্যের ফলে সৃষ্ট অস্থায়ী হ্রদগুলিকে প্লায়া বলে। বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট অস্থায়ী হ্রদগুলোকে এখানে প্লায়া বলে, শুদ্ধ। এরপরে হিমালয়ের পাদদেশ অঞ্চলে নুড়ি বালি পলি ঘটিত সমভূমি অঞ্চল বেড নামে পরিচিত, এটা অশুদ্ধ হয়ে যাবে। এরপরে আমরা 2-এ চলে যাব, শূন্যস্থান পূরণ দেওয়া হয়েছে। গ্রীষ্মকালে উত্তর পশ্চিম ভারতে ধূলিঝড় আঁধি। এরপরে উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম এককের নাম হচ্ছে পিক্সেল। এরপরটা দেখো, চন্দ্র থেকে পৃথিবীর দূরত্ব যখন 3.56 কিমি তখন তাকে পেরিজি অবস্থান বলে। পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্র থেকে নির্গত বর্জ্যকে তেজস্ক্রিয় বর্জ্য বলে। এর পরের কোশ্চেনটা দেখো, নদী দ্বারা ড্যাশ পদ্ধতির সাহায্যে অদ্রবীভূত সূক্ষ্ম বালু পলি ও কাদা পরিবাহিত হয়। এর উত্তরটা কি হবে তোমরা আমাকে কমেন্ট করে জানাও, তার উত্তর আমি তোমাদের, যদি কমেন্ট ঠিক হয় কমেন্টের উত্তর অবশ্যই আমি তোমাদের জানিয়ে দেব। এরপরটা দেখো, যে প্রাকৃতিক প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের উপরিভাগের ভূমিরূপের বিবর্তন ও পরিবর্তন ঘটে তাকে বহির্জাত প্রক্রিয়া। এরপরে আমরা চলে আসছি পরের কোশ্চেনে। দেখো এখানে বলেছে 2-1 শব্দে উত্তর দিতে।
শীতকালে উত্তর পশ্চিম ইউরোপের বন্দরগুলি কোন উষ্ণ স্রোতের প্রভাবে বরফমুক্ত হয়? এখানে উষ্ণ উপসাগরীয় স্রোত, তাহলে এটা উষ্ণ উপসাগরীয় স্রোত। কাশ্মীরে প্রবাহিত বিতস্তা নদী কোন নদীর উপনদী? এখানে সিন্ধু। এরপরে ভারতের উত্তর পূর্বাঞ্চলে কোন ধরনের চাষের জন্য অধিক মৃত্তিকা ক্ষয় হয়? উত্তর পূর্বাঞ্চলে এখানে ঝুম চাষ। উড়িষ্যার কটক শহরের কোন ফসলের কেন্দ্রীয় গবেষণাগার অবস্থিত? ধান। 2011 খ্রিস্টাব্দের আদমশুমারি অনুসারে ভারতের মহানগরের ন্যূনতম জনসংখ্যা হচ্ছে 5,000 জন। ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে প্রদত্ত RF 1:50,000 তখনের মেট্রিক স্কেল কত? এখানে 2 সেমিতে 2 সেমি টু 1 কিমি বা 1 সেমিতে 500 মিটার। এরপরে পর্বতের পাদদেশে নদীর কার্যের ফলে যে শঙ্কু আকৃতির ভূমিরূপ সৃষ্টি হয় তাকে পলল শঙ্কু। যে কাল্পনিক রেখা দ্বারা সমান বৃষ্টিপাতযুক্ত অঞ্চলগুলিকে যুক্ত করা হয় তাকে সমবর্ষণ রেখা বলা হচ্ছে। এবারে বাম দিকের সঙ্গে ডান দিক, এখানে লাদাখ আছে, এখানে লাদাখ, তারপরে দেখো কান্ডালা আছে করমুক্ত বন্দর, ভিলাই হচ্ছে লৌহ ইস্পাত কেন্দ্র, রাজস্থানের লুনি, আর এখানে লাদাখ হচ্ছে খারদুংলা। তাহলে এই হলো। এরপরে আমরা এখানে 2026-এর প্রশ্নটা দেখে নেব। যেহেতু আমরা 2027-এ পরীক্ষা দিতে যাচ্ছি, তাহলে 26-এর প্রশ্নগুলোকে আমরা বাদ রেখেই পরীক্ষা দেব। তাহলে সেটা বুঝে নিয়ে এই প্রশ্নগুলো বাদ রেখে তার ভিত্তিতে তোমরা 2027-এর জন্য তোমাদের কোশ্চেনগুলো রেডি করে নেবে। চলো তাহলে এখানে 2026-এ বহির্জাত শক্তির মূল উৎস হচ্ছে সৌরশক্তি। পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলগুলিকে ক্রেভাস। হেটেরোস্ফিয়ারের প্রথম উপস্তর হচ্ছে আণবিক নাইট্রোজেন স্তর। এরপরে আমরা দেখব 1.4 আল্পস পর্বতের উত্তর ঢালে যে স্থানীয় বায়ুপ্রবাহের ফলে বরফ গলে যায় সেটা হচ্ছে ফন। এরপরে শৈবাল সাগর দেখা যায়, এখানে শৈবাল সাগর আটলান্টিক মহাসাগরে। তারপরে পৃথিবীর উপর চাঁদ ও সূর্যের মহাকর্ষীয় আকর্ষণের কারণে সমুদ্র জলতলের নিয়মিত উত্থান ও পতনকে জোয়ার ভাটা বলে। বর্জ্য ব্যবস্থাপনায় নিম্নলিখিত 3R অন্তর্ভুক্ত নয়, এটা পুনর্বিন্যাস। এরপরে অন্ধ্রপ্রদেশের বর্তমান রাজধানীর নাম হচ্ছে অমরাবতী। এরপরে কাশ্মীরে অবস্থিত হিমালয় পর্বতমালাটা হচ্ছে জাস্কার। এরপরে স্বাধীন ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনা দামোদর উপত্যকা পরিকল্পনা। ভারতের শুষ্ক গ্রীষ্মকালে যে ফসলের চাষ করা হয় এখানে জায়িদ শস্য। এরপরে আমরা পরের কোশ্চেন দেখব। ভারতে ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পের একটি উদাহরণ হচ্ছে, এখানে বৈদ্যুতিন শিল্প আছে, রেল ইঞ্জিন শিল্প, বস্ত্র শিল্প, তথ্য প্রযুক্তি, এখানে রেল ইঞ্জিন। এরপরে আমরা পরের প্রশ্নগুলো দেখব। ছত্রপতি শিবাজী আন্তর্জাতিক বিমানবন্দর মুম্বাইতে অবস্থিত। উপগ্রহ চিত্রে গভীর অরণ্য যে রং দিয়ে দেখানো হয়, এখানে গভীর অরণ্যকে গাঢ় লাল রং দিয়ে দেখানো হয়। এরপরে শুদ্ধ অশুদ্ধ, এখানে বিজ্ঞানী ব্যাকনল্ড তির্যক বালিয়ারকে বারখান নামকরণ করেছেন শুদ্ধ। মেসোস্ফিয়ার স্তরে উষ্ণতা বৃদ্ধি উচ্চতা বৃদ্ধির সাথে হয়। দেখো এখানে আমাদের ট্রপোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা হ্রাস পায়, স্ট্র্যাটোস্ফিয়ারে গিয়ে উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা বৃদ্ধি পায়, আবার মেসোস্ফিয়ারে গিয়ে উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা হ্রাস পায়। এখানে বৃদ্ধির সাথে বৃদ্ধি পেয়েছে বলছে, তাহলে এটা অশুদ্ধ হয়ে গেল। এরপরে জেট বায়ু জিওট্রপিক বায়ুর একটি উদাহরণ, এটা শুদ্ধ হয়ে যাচ্ছে। এরপরে পৃথিবীর সাপেক্ষে সূর্য ও চন্দ্রের সমকৌণিক অবস্থানকে সিজিগি, এটা অশুদ্ধ। এরপরে ভারতের সর্বনিম্ন জনবহুল রাজ্য হলো গোয়া, এখানে সর্বনিম্ন জনবহুল রাজ্য
এখানে জনসংখ্যা সবচেয়ে কম সেই রাজ্য হচ্ছে গোয়া, এটা অশুদ্ধ। এরপরে উপকূল অঞ্চলে লবণাক্ত মৃত্তিকায় ম্যানগ্রোভ অরণ্য গড়ে ওঠে। উপকূল অঞ্চলে লবণাক্ত, এটা শুদ্ধ। এরপরে উপগ্রহ চিত্রগুলি স্কেল অনুসারে তৈরি করা হয় না, এটাও অশুদ্ধ। এরপরে আমরা পরের পাতায় চলে যাব। এখানে দেখো, এখানে বলেছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ। এখানে অবরোহণ প্রক্রিয়ায় ভূমির উচ্চতা এখানে হ্রাস পায়। তারপরে মরু অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ হচ্ছে লোয়েস বা বাজাদাও হতে পারে। কোন স্থানের উষ্ণতা বৃষ্টিপাত লেখচিত্রে উষ্ণতা রেখাটি বছরের মধ্যভাগে নিম্নমুখী হলে এটা দক্ষিণ গোলার্ধ। এই কোশ্চেন রিপিট হয়েছে। এরপরে দেখো, ড্যাশ জোয়ার মুখ্য জোয়ারের প্রতিপাত স্থানে একই সময়ে তৈরি হয়, তাহলে গৌণ জোয়ার। এরপরে শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র বায়ুমণ্ডলে ড্যাশ গ্যাস নির্গত করে, এখানে সিএফসি। আরাবল্লী পর্বতের পশ্চিমে অবস্থিত তৃণভূমিকে বাগার। তারপরে জৈব বর্জ্য পদার্থগুলির জীবাণুর দ্বারা বিয়োজন পদ্ধতিকে এনে ভার্মি কম্পোস্টিং বলে। এরপরে দু একটি শব্দে উত্তর দিতে বলা হয়েছে। এখানে নদীর জলপ্রবাহ মাপার একক হচ্ছে কিউসেক ও কিউমেক। এরপরে সম্পৃক্ত বায়ু এখানে 100%। তারপরে মেরু অঞ্চলে কোন ধরনের সমুদ্র স্রোত দেখা যায়? মেরু অঞ্চল মানে শীতল, এখানে অন্তঃস্রোত। মানব শরীরে কোন বিষাক্ত বর্জ্যের উপস্থিতি মিনেমাটা রোগ? এখানে পারদ। ভারতের সর্বাধিক জলসেচ পদ্ধতি হচ্ছে কূপ ও নলকূপ। ভারতে উত্তর পূর্ব মৌসুমী বায়ু কোথায় বৃষ্টিপাত ঘটায়? এখানে করমণ্ডল, উপকূল। ইন্টারনেট ব্যবহারের দিক থেকে ভারত বিশ্বে দ্বিতীয়। ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে কোন রেখার সাহায্যে ভূমির উচ্চতা? তাহলে সমোন্নতি রেখা। এরপরে আমি 2.4-এ চলে যাচ্ছি, বাম দিকের সঙ্গে ডান দিক মেলানো। দেখো, এইটা হলেই আমাদের বিগত 10 বছরের যা যা প্রশ্ন এসেছে প্রত্যেকটা প্রশ্নের আমরা সলভ করে দিচ্ছি। তাহলে এখানে ছোটনাগপুর, তারপরে দেখো অসম আছে, এখানে অসমে এখানে স্থানীয় যে ঘূর্ণিঝড় যেটা তৈরি হয় বরদইচিলা। এরপরে হিমালয় আছে, তারপরে চিকমাগালুর। চিকমাগালুর হচ্ছে কফি উৎপাদনের জন্য। এরপরে হিমালয়ে পাইন, আর ছোটনাগপুরে হচ্ছে পরেশনাথ পাহাড়। তাহলে এই হলে আমাদের টোটাল 2017 থেকে 2026 পর্যন্ত যা মধ্যশিক্ষা পর্ষদ থেকে প্রশ্ন এসেছিল প্রত্যেকটা প্রশ্ন আমরা সলভ করে দেখিয়ে দিলাম। বন্ধুরা, এই ছিল আজকের আমার ভিডিও। এই ভিডিওতে আমি তোমাদেরকে একদম 2017 থেকে 2026 পর্যন্ত মধ্যশিক্ষা পর্ষদের যা যা প্রশ্ন এসেছে প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে আলোচনা করে দিলাম। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে এবং ভিডিওটা যদি মনে হয় তোমাদের উপকারী, তাহলে অবশ্যই এই ভিডিওটাকে একটা লাইক করে দাও। বন্ধুদের মধ্যে শেয়ার করতে অবশ্যই ভুলো না, তার কারণ তোমাদের পাশাপাশি তোমাদের বন্ধুদেরও এই ভিডিওটা দেখে উপকার হবে। এবং এই চ্যানেলে যদি তোমরা এখনো কেউ নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমি তোমাদের জন্য প্রতিনিয়ত ভূগোল সংক্রান্ত ভিডিও নিয়ে উপস্থিত হই, যে ভিডিওগুলো তোমাদের কাজে লাগবে। এর পাশাপাশি তোমরা পরের ভিডিওতে কোন টপিকের উপর ভিডিও চাইছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। চলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। টাটা, বাই বাই।